যা সবাই জানেন সেই কথাটা বলছেন। তো আমরা অনেকবার বলেছি, অভিষেক ব্যানার্জির কোম্পানিতে অর্থাৎ কমিটিতে যিনি জেনারেল সেক্রেটারি হলেন কিষাণ মিশ্র, বিরয় মিশ্র নাকি একটা নাম, গত 5 বছরে তাকে খুঁজে পাওয়া গেল না। ইডি মনীশ গুপ্ত তৃণমূল ছাড়লেন, তৃণমূল থেকে ইস্তফা দিলেন, এটা বড় কথা না। দলে দলে সবাই যখন তৃণমূল ছাড়ছে তাহলে মনীশ গুপ্ত থাকবে কেন? নীতিহীন একটা দল, তাতে কে কখন আসবে আর কে কখন যাবে সবই যার যেমন ধান্দা পোষাবে সে তেমন করে থাকবে, তার চেয়ে বেশি কিছু না। কিন্তু যেটা স্পষ্ট যে মমতা ব্যানার্জি ধরা পড়ে গেছেন। তো তিনি যে 21শে জুলাই বলে যে বলতেন, সেটা যে আসলে একটা মিথ্যা বলতেন, মিথ্যা প্রচার করতেন। যে মনীশ গুপ্ত স্পষ্টত বললেন যে ওই সমস্ত কারা এসেছিল কি ইত্যাদি ইত্যাদি বলে উনি যা যা বলেছিলেন সবাই জানেন। এবং যে সোনালী গুহরা পরে বললেন যে জ্যোতিবাবুকে রাস্তায় হ্যারাস করানো, আটকে দেওয়া, এইটা ছিল টার্গেট, তারপর নাকি লাইট হাউস বিল্ডিং দখল করা ছিল টার্গেট। এই যে সত্যটা, এই সত্যটা যে আসলে মমতা ব্যানার্জি মানতে চান না, সেই কারণেই অযথা অসত্য কথা বলেছেন, ধরা পড়ে গেছেন মনীশ গুপ্তকে নিয়ে আসার পর। ওই যে কমিটি করলেন সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিটি, সেই কমিটির পরেও কোনো স্পষ্টতা পেল না। ফলে মনীশ গুপ্তকে নিয়ে আসলে উনি প্রমাণ করেছিলেন যে ওনার কথাগুলো ভুল ছিল। সেই মনীশ গুপ্ত ধান্দায় পোষাচ্ছিল, থেকেছেন, ধান্দায় পোষায়নি। এখন দলেরও দরকার নেই, তারও দরকার নেই। 21শে জুলাই এই গল্পটা একটা গল্প কথা, ওটা বাম বিরোধী রাজনীতির অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। মনীশ গুপ্ত তার জন্য ব্যবহৃত হয়েছে, এখন হাত ছেড়েছেন। সিবিআই খুঁজে পেল না কোথায় একটা ভানুমতু না কোন দ্বীপে তিনি গিয়ে বসে আছেন। তারপর তাকে আজও পর্যন্ত দেশে ফেরত আনা গেল না। ইডি সিবিআই টাকা পাচারের জন্য ভানুমতু দ্বীপ, এখন ক্যারিবিয়ানের কেমান দ্বীপ, সেইখানেও নাকি একই রকমভাবে পশ্চিমবাংলায় তৃণমূলের টাকা পাচারের একটা কেন্দ্র। কে বলছেন? তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে যিনি প্রার্থী হয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, এখন যিনি তৃণমূলের হয়ে এমএলএ হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি এখন একটু ভোল বদল করে ভালো তৃণমূলের দিকে গেছেন বলে এখন তিনি বলছেন। এতদিন বলেননি কেন? জেনে শুনে আইপিএস অফিসার, জেনে শুনে তারপর তৃণমূল দল করেছেন কেন? ভানুমতু জানার পরেও তৃণমূলের নেতাগিরি করেছেন, কেমান জানার পরেও তৃণমূল নেতাগিরি করেছেন, এবং বুঝে শুনে তৃণমূলের হয়ে রাজনীতি করেছেন পুলিশ অফিসার হিসেবে। এরা সবাই জানে যে তৃণমূল একটি অসভ্যের দল, লুঠেরার দল, ছ্যাচরের দল, বাংলাকে সর্বনাশ করার দল। সব জেনে বুঝে প্রসাদ পাবার জন্য যারা তৃণমূল করেছেন তাদের কথার কোনো মূল্য নেই, যদিও ইডি ফেইল্ড, এটা স্পষ্ট। শেষ প্রশ্ন, এই যে বর্ষার সময় আজকেও কুমিরমারিতে নদীর বাঁধ ভেঙেছে। দীর্ঘদিন ধরে সুন্দরবন মানুষের একটা দাবি ছিল নদীর বাঁধটা কংক্রিট হবে। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল জামানায় যে নদীর বাঁধ তো দূরের কথা, বাঁধের পাশে ম্যানগ্রোভ কেটে একের পর এক রিসোর্ট, একের পর এক ক্যাফে, এইটা হয়েছে। যে সুন্দরবনের যে বাঁধটা প্লাস্টিকে পরিপূর্ণ, নদীর অবস্থা প্লাস্টিকে ভর্তি, এই যে বাঁধটা ভঙ্গুর হয়ে রয়েছে, বর্ষার সময় যে কোনো সময় ভাঙতে পারে, কি বলবেন? সুন্দরবনের বাঁধ খুব শক্তপোক্ত সব জায়গাতে নেই, যে কারণে মানুষের বিপদ হয়। এটা অনেক বেশি বোঝা গেল আয়লার সময়। এবং সেই কারণে তখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার, সুন্দরবন উন্নয়নের মন্ত্রী কান্তি গাঙ্গুলি, সেচ মন্ত্রী সুভাষ নস্কর, মুখ্যমন্ত্রী আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য, 7,000 কোটি টাকা প্রপোজাল করতে দিল না তৃণমূল। দিল্লিকে চিঠি দিল যে না, পশ্চিমবঙ্গ সরকারকে টাকা দেওয়া যাবে না, সে চিঠি আপনাদের কাছেও আছে। ফলে মানুষের দুর্ভোগ ঘটাও, বাঁধ ভেঙে মানুষ বিপদে পড়ুক, তৃণমূল তার ব্যবস্থা করেছে। এবং তারপর সেই বাঁধের আশপাশে প্লাস্টিক, এটা সেটা, সেখানে ম্যানগ্রোভ কেটে দেওয়া, নানানভাবে সুন্দরবনের মানুষকে বিপদে ফেলেছে। আবার এখন কালকেও বাঁধ ভেঙেছে। সরকার এখন তো বলছে নাকি ডবল ইঞ্জিন। খুবই দুর্ভাগ্য, দিল্লিতেও বিজেপি, রাজ্যেও বিজেপি। যে পরিকল্পনা সরকারি স্তরে গ্রহণ করা হয়েছিল তখন রাজ্যে বামফ্রন্ট, দিল্লিতে কংগ্রেস, এটা ঠিক, ইউপিএ ওয়ান, এটা ঠিক। কিন্তু সেই বাঁধ মেরামত করা, কংক্রিটের
বামফ্রন্ট সরকারের যে পরিকল্পনা ছিল সেটাকে রিভাইভ করা জরুরি। আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব, দ্রুত গতিতে সেটাকে রিভাইভ করুন। আপনাদের সুবিধে, দিল্লিতে আপনাদের একই রকম মনোভাবের সরকার। অন্তত সুন্দরবনকে বাঁচান, গ্রাম, গরিব মানুষ, ওদেরকে রাজনীতির খেলায় ধ্বংস করার ব্যবস্থা তৃণমূল যেমন করেছে, বিজেপি যেন সেটা আর না করে, আমি সেই আবেদন রাখতে পারি। এটাই মানুষের দাবি। বিদ্যালয়ে 10 জনের থেকে কম পড়ুয়া এবং 1600 বিদ্যালয়ে একদম শূন্য, এবং সেখান থেকে তথ্য যেটা পাওয়া যাচ্ছে 27,000 শিক্ষক শিক্ষিকা তারা বেতন নিচ্ছেন, এবং এরপরে রাজ্যের জেলাশাসক সেখানে হস্তক্ষেপ করেছেন এবং জিরো এনরোলমেন্ট স্কুলে আপাতত কোনো শিক্ষক থাকবে না, এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষা দপ্তর কি বলবেন? রাজ্যের শিক্ষা দপ্তর যে সিদ্ধান্ত এখন নিচ্ছেন যে 8,300 স্কুল, সেগুলোতে ছাত্র কম অথবা এনরোলমেন্ট কম অথবা এনরোলমেন্ট নেই অথবা শিক্ষক আছে, সেগুলোতে এনরোলমেন্ট হবে না, মানে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তের অংশীদারের মতন করেই বিজেপির এই সরকারটা চলছে। আমি আপনাদের বুঝতে বলবো যে শিক্ষার সম্প্রসারণ না শিক্ষার সংকোচন। যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট আসে তখন মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 2 লক্ষ প্লাস। যখন বামফ্রন্ট যায় তখন পশ্চিমবাংলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10.5 লক্ষ, 10.5 লক্ষ, প্রায় 5 গুণ বাড়ল। তাহলে বামফ্রন্টের সময় মনোভাব ছিল শিক্ষাকে ছড়িয়ে দাও গ্রাম পর্যন্ত, শিক্ষা নেই চেতনা, শিক্ষাকে ছড়িয়ে দাও। ফলে স্কুল তৈরি করা, এনরোলমেন্ট, ছাত্রদের মাস্টারমশাই অ্যাপয়েন্টমেন্ট, তাদেরকে মর্যাদা দেওয়া, এটা ছিল বামফ্রন্ট। আর তৃণমূল অথবা এখনকার বিজেপি হচ্ছে স্কুলে যেন ছাত্র কম যায়, স্কুলে যেন লেখাপড়া না হয়, স্কুলে যেন মাস্টার না থাকে, বা লেখাপড়া হচ্ছে না বলে ছাত্র আসবে না, যেন ছাত্র প্রাইভেটে যায়, প্রাইভেটকে প্রমোট করো। সরকারি ক্ষেত্রের শিক্ষা তাকে বাতিল করে প্রাইভেটকে প্রমোট করো। এটা সাধারণভাবে শিক্ষা বিরোধী একটা মনোভাব। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব। সরকার ফেইল্ড। স্কুল শিক্ষার 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে, এবং এই 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মটাকে কার্যত বিপর্যস্ত করার জন্য, যাতে তারা কখনো দাবি করতে না পারে শিক্ষিত, অতএব আমার কাজ চাই এই কথাটা বলতে না পারে, যাতে তারা প্রতিবাদ করতে না পারে। তৃণমূলের মনোভাবে বিজেপি চলছে। উচিত ছিল কি করে এনরোলমেন্ট বাড়বে, কি করে সরকারি স্কুলগুলো ভালো হবে তার ব্যবস্থা করা। কেরালাতে প্রাইভেট ছেড়ে সরকারি স্কুলে ছেলেরা এসছে, আর এখানে সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে যাচ্ছে। বিশ্বস্ত পরিচিত সহযোদ্ধা বলা যায় সেই মদন মিত্র গতকাল দল ছাড়লেন এবং ছাড়ার সময়তেই তোপ দাগলেন সেই অভিষেকের উদ্দেশ্যে। মদন মিত্র পশ্চিমবাংলায় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের কালারফুল ম্যান, ও লাভলি, এই বলে বিখ্যাত। আমি তো সেই কথাটা বলতে পারি না, এসব ওদের দলেই চলে। এবং তারপর তিনি মমতা ব্যানার্জির হাত ছাড়লেন। কদিন আগে মমতা ব্যানার্জি তাই কিছু পোস্ট দিলেন, এই কদিন আগে ভাঙাচোরা করে ওকে পোস্ট দিল। তারপরে কদিনের মধ্যেই কালো থেকে ভালো হলো নাকি আবার, অতএব তিনি দল ছাড়লেন, সরি বললেন। এবং তারপর বললেন তবু ইডি বোঝা যায়, এবি বোঝা যায় না, এবি আরো বিপজ্জনক। বোঝাই যাচ্ছে যে দলটার চেহারা কি, বোঝাই যাচ্ছে যখন অনুব্রত মণ্ডল একই রকম কথা বলে, বোঝাই যাচ্ছে যখন নির্বাচিত সাংসদরা একে একে দল ছেড়ে বিজেপিতে গিয়ে বিজেপির এমপি হন, অথবা নির্বাচিত সাংসদরা দল ছেড়ে এনসিপিআই নাকি একটা হন। কমপ্লিটলি যেভাবে তৃণমূল বিরোধী রাজনীতিকে ভেঙে দেবার জন্য সবসময় ব্যবস্থা করেছে, তেমন করে এখন বিজেপি বিরোধী রাজনীতিকে ভেঙে দেবার ব্যবস্থা করেছে। এবং স্পষ্টতই বিরোধী রাজনীতিতে কার্যত কোনো স্কোপ অথবা কোনো ভূমিকা তৃণমূল কংগ্রেসের নেই। ইট ইজ গন। পশ্চিমবাংলার মানুষের হয়ে কথা বলতে হবে, বুলডোজারের বিরুদ্ধে দাঁড়াতে হবে, গরিব মানুষের পাশে থাকতে হবে, মানুষের হয়ে কথা বলতে হবে, এনকাউন্টারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। লাল ঝান্ডা ছাড়া আর কেউ নেই। তৃণমূলের শিবিরের মধ্যে এখন টানাপোড়েন এবং দড়ি টানাটানি রীতিমতো অবস্থা, এবং দুই শিবিরেই দেখা যাচ্ছে তৎপরতা। দুজনের তো জায়গা আলোচন হয়ে গেছে, দুই জায়গায় ওরা অনুষ্ঠান। 21শে জুলাই নাকি শহীদ দিবস পালন করবে ভালো তৃণমূল এবং কালো তৃণমূল দুজনেই, এবং তাই নিয়ে দড়ি টানাটানি, তাই নিয়ে কোর্ট কাছারি ইত্যাদি ইত্যাদি। পরে এখন সব অ্যালটমেন্ট হয়ে গেছে, কে করবেন এইখানে আর কে করবেন ওইখানে। আর এই কালো তৃণমূল মানে যারা কালীঘাট তৃণমূল, তাদেরকে নাকি কোর্ট বলেছে 2,500 বেশি জমায়েত করা যাবে না।
আমার ধারণা এটা বরঞ্চ উল্টো সত্য হওয়া উচিত ছিল। অন্তত 5,000 জমায়েত করতে হবে। 5,000 জমায়েত করার যোগ্যতা তৃণমূল হারিয়েছে। 5,000 জমায়েত করতে পারবে না। একটা অসততা তো ধরা পড়ে যায় কোনো না কোনো সময়তে। 21শে জুলাই পাগলু ড্যান্স, 21শে জুলাই মানে মমতার ভাষণবাজি এবং সব সিনেমা আর্টিস্টদের নিয়ে ঘোরা। 21শে জুলাই আবার শহীদ তর্পণ কোথায়? শহীদ তর্পণটা যে আসলে মুখের কথা, বাস্তবে নয়, এটা মমতা ব্যানার্জি তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছেন। এবং সেই কারণেই এখন ওইটাকে নিয়ে দড়ি টানাটানি, কোনটা মমতা ব্যানার্জি করবেন কালো তৃণমূল, কোনটা ভালো তৃণমূল করবেন, নাকি এদিক ওদিক, কোনটা এনসিপিআই করবেন কিনা, আবার কোনটা কংগ্রেস করবেন, ওতে আমাদের খুব কিছু ইস্যু নেই। ওরা অসততা করেছেন, মমতা ব্যানার্জির কাজে কর্মে সেটা স্পষ্ট। মন্ত্রিসভার প্রথম সদস্য ছিলেন মনীষ গুপ্তা। তিনি পদত্যাগ করলেন এবং পদত্যাগ করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রশংসায় পঞ্চমুখে ভরিয়ে দিলেন। কি বলবেন? একে সবাই পদত্যাগ করছে। মনীষ গুপ্ত পদত্যাগ করে যে শুনেছিলাম তিনি শুভেন্দু অধিকারীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, এটা আমার জানা ছিল না। তো বোঝা গেল 21শে জুলাইয়ের গল্পটা যে আসলে কি, তো বোঝা গেল। মনীষ গুপ্তকে তৃণমূলের নেতা করেছে, এখন উনি আবার ছেড়ে বিজেপির কাছেও যাবেন। তাহলে 21শে জুলাই নিয়ে যা যা বলছিল তৃণমূল সেটাকে উজ্জ্বল করুক। সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্টে কিন্তু আজ পর্যন্ত প্রকাশ করেনি 21শে জুলাই কমিশন। তারপরে আর যেন 21শে জুলাই নিয়ে কোনো কথা না বলে তৃণমূল, কোনো কথা যেন না বলে বিজেপি। মনীষ গুপ্ত তৃণমূল ছেড়ে এখন বিজেপি। একেবারে ভুলে ভরা অন্যায়ভাবে বাম বিরোধিতা করতে করতে কোথায় নিয়ে যাওয়া যায় রাজ্যটাকে, মনীষ গুপ্তকে সঙ্গে নিয়ে সেটা বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। বাম বিরোধিতাই তার রাজনীতি, একই জিনিস বুঝিয়ে দিচ্ছেন। হয়তো ধরে নেওয়া যায় এখন তৃণমূলের হাত ছাড়লে বিজেপি প্রশংসা মানে পরের স্টেপটা সবাই বুঝতে পারছেন।